নমস্কার। আজ 17 জুন বুধবার। আপনারা দেখছেন আজকের বাংলা। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিশ্ব দেখে নেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খবরের শুরুতে এক নজরে দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। একদিকে খাঁচায় পড়ার চেষ্টা, অন্যদিকে খাঁচা ফাটা হুঙ্কার। ইডির ম্যারাথন জেরা শেষে কি খেলা খেললেন অভিষেক? জাহাঙ্গীরের মুক্তির দাবিতে বিক্ষোভ ফলতায় কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ অনুগামীদের। যারাই শুভেন্দুর প্রতি পক্ষপাত করেছে তাদেরই ভালো ভালো পদে নিয়ে আসা হয়েছে কল্যাণ। এখন ফিরে যাওয়ার পালা, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জল্পনার মাঝে কেন এমন সুর সুদীপের মুখে? নিজের মন্তব্যে 6.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ, ভবানী ভবন থেকে সোজা মমতার বাড়িতে অভিষেক। ফের হাইকোর্টে মমতা, ভোটে ভরাডুবির পর এই নিয়ে দ্বিতীয়বার। ভবানীপুরের শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা দাখিল। অন্য অভিযুক্তরা নিরাপত্তা চান, শওকতকে প্রেসিডেন্সি ছাড়া অন্য জেলে রাখার আর্জি এনআইএর। পাল্টা সওয়াল ধৃত তৃণমূল নেতার। পানিহাটিতে তোলাবাজির অভিযোগ, বিজেপি নেতাকে শোকজ করল নেতৃত্ব। নজর রান্নার দক্ষতায় বিকল্প জীবিকার হদিশ দিতে সুন্দরবনে বিশেষ প্রশিক্ষণ। রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, ঝাড়ু হাতে পথে নেমে করা বার্তা মন্ত্রী অগ্নিমিত্রার। নিজে মন্তব্যের 6.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ, ভবানী ভবন থেকে সোজা মমতার বাড়িতে অভিষেক। অভিষেকের কাছ থেকে আরও নথি চাইল ইডি। জিজ্ঞাসাবাদের সময় কিছু প্রশ্নের উত্তরে সন্তুষ্ট নন তদন্তকারী আধিকারিকরা। দিদির সঙ্গে আমার পুরনো সম্পর্ক, লোকসভা সচিবালয়ে গিয়ে বিদ্রোহী জোটকে সমর্থন করে বললেন রচনা। ইডির জিজ্ঞাসাবাদের মধ্যে সোমবার অভিষেককে দেখা করার সময় দেন লোকসভা স্পিকার, দাবি করল তৃণমূল। শুভেন্দু সরকারের প্রথম বাজেট 22 জুন। বিধানসভার অধিবেশন সূচি চূড়ান্ত করলেন স্পিকার, সূচনা রাজ্যপালের ভাষণ দিয়ে। বিধানসভায় প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী হবেন, শুরু জল্পনা। ঘুরতে নয়, আমি উন্নয়ন করতে আসব। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার পাহাড়ের শুভেন্দু, বিপুল আশ্বাস দিলেন কার্শিয়াঙে। অন্যের বাড়ি দখল করে গুদামঘর তৈরি, সরকারি জমি বিক্রির অভিযোগ। তৃণমূল কাউন্সিলর সুসময় গ্রেপ্তার মেদিনীপুরে। কালীঘাটে অভিষেকের বাড়িতে ফিতে ঘাতে পুরসভার কর্মীরা, নির্মাণ বেআইনি কিনা বুঝতে বাইরের অংশ চলছে মাপজোক। রাজ্যে বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ 42 জন শিল্পপতি, জানালেন শিল্পমন্ত্রী তাপস। আসন্ন বাজেটে হতে পারে ঘোষণা। তৃণমূলের কোন শিবির বিধানসভায় বিরোধী, ফ্লো টেস্ট না করে সিদ্ধান্ত কিভাবে, প্রশ্ন আদালতের। জুন মাসে এপ্রিল ফুল, সরকারি কর্মচারীদের দিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়। দোকানের অনুমতি দিতে 80 লক্ষ টাকা চেয়েছিল স্বরূপ, সুরজের সঙ্গে দেখাও করতে বলেন থানায় অভিযোগ মহিলার। নৌকোয় হবে যোগাসন, যোগ দিবসের আগে সুন্দরবনে 500 জলযান আসছে বাবুঘাটে, কয়েকদিনের জন্য বন্ধ পর্যটন। বাজেট অধিবেশনের আগে ঠিক হয়ে গেল বিধানসভায় শাসক বিজেপির মুখ্য সচেতকের নাম, কে বসবেন এই পদে। পাহাড়ের সব বন্ধ, চা বাগান খুলবে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আশায় বুক বাঁধছে শ্রমিকরা। 1 বছরে ক্ষতি 15 কোটি, বনাঞ্চলে মমতার বন্ধ করা প্রবেশ মূল্য ফের চালুর প্রস্তাব। ডায়মন্ড হারবারে গ্রেপ্তার অভিষেকের ছত্রছায়ায় থাকা তৃণমূল নেতা, পাকড়াও পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যু রহস্যের তদন্ত। আগামী সপ্তাহে রাজ্যের বাজেট, তার আগে দিল্লি যাচ্ছেন অর্থমন্ত্রীর স্বপন। বুধবার দেখা করতে পারেন নির্মলা সীতারামনের সঙ্গে। যোগী রাজ্যে নজরে মাদ্রাসা, এবার বাধ্যতামূলক আধার ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা। ব্যারাকপুরের পর এবার ভেঙে যাবে দমদম পুরসভার বোর্ড, ইস্তফা দিলেন চেয়ারম্যান। মৌলবাদীদের হুমকির জের, বাংলাদেশে বন্ধ বিশ্বের বৃহত্তম রাম মূর্তি নির্মাণ, সরব তসলিমা। এবার খুলছে জিটিএ ফাইলস, স্বচ্ছতার সঙ্গে শিক্ষক পুলিশে নিয়োগ, পাহাড়ে ঘোষণা শুভেন্দুর। ধর্মীয় ভাবাবেগে আঘাত, এবার বোরখা মন্তব্যে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের। কাজ করলে পুরস্কার, না হলে বহিষ্কার, জনকল্যাণ শিবিরে আধিকারিকদের করা বার্তা মন্ত্রীর। উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ, 125 দিনের কাজ থেকে মেডিকেল কলেজ, কার্শিয়াঙে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অভিষেকের আত্মসহায়কের বিরুদ্ধে এবার লুকআউট নোটিশ, দেশ থেকে আকাশ বা জলপথে পালানোর চেষ্টা করলেই আটক।
দীর্ঘ 16 মাস পর সাক্ষাৎ G7 এর মঞ্চে বন্ধু মোদির সঙ্গে হাত মেলালেন ট্রাম্প। বৈঠক নিয়ে কৌতূহলী বিশ্ব। ক্ষমতায় এসে রাজধর্ম পালন বিজেপির দলবিরোধী কাজের অভিযোগে 4 কার্যকর্তাকে শোকজ। সারান্দা থেকে পলাতক 10 লাখি মাও কমান্ডার। আস্তানা কি বঙ্গে? পথ চেয়ে অসুস্থ মা। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া করে ঘুরপথে নেপাল হয়ে বাংলায় অনুপ্রবেশ চলছে নজরদারি। গত 3 বছর ধরে অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভান্ডার। উলুবেড়িয়ায় গ্রেপ্তার পুরুষ লক্ষ্মী। আমিরের তৃতীয় বিয়ের জন্য আদর্শ সাজ। চরম কটাক্ষের শিকার প্রাক্তন স্ত্রী কিরণ রাও। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। থানার সামনে ডিম থেরাপি। জাল লটারি কেলেঙ্কারি তদন্তে বড় সাফল্য। পুলিশের জালে কিংপিং, উদ্ধার লাখ লাখ টাকা। 300 কোটি টাকার মাটি চুরিতেই জড়ালো অভিষেকের নাম। এফআইআর বিজেপির ববির। দার্জিলিংয়ে পর্যটকদের ভিড়, পিছিয়ে গেল রয়্যাল বেঙ্গল যাত্রা। তৃণমূল ছাড়তেই মানুষকে দাদা বললেন দিলীপ। পদ্মে যোগদান নিয়ে জবাব, দরজায় তালা। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদিকে খাঁচায় পড়ার চেষ্টা, অন্যদিকে খাঁচা ফাটা হুঙ্কার। ঈদের ম্যারাথন জেরা শেষে কি খেলা খেললেন অভিষেক। যারা মানুষের সাথে লড়াই করে তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না, আত্মসমর্পণ করবে না। আমাদের কণ্ঠস্বর রুদ্ধ করার চেষ্টা হলেও আমরা হার মানার মানুষ নই, আমরা লড়াই করে যাওয়ার মানুষ। সোমবার ইডি দপ্তরে টানা 11 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এই ভাষাতে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির ম্যারাথন জেরায় মুখোমুখি হয়ে তার শরীরী ভাষায় ক্লান্তির লেশমাত্র ছিল না, বরং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজনৈতিক লড়াইয়ের সুর আরও তীব্র করলেন। গতকাল 15 জুন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত টানা 11 ঘন্টা ধরে কেন্দ্রীয় গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। ইডি দপ্তর থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, তদন্তের স্বার্থে তিনি সব রকম সহযোগিতা করেছেন। তাকে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল তার প্রতিটির স্পষ্ট উত্তর দিয়েছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এর আগেও আমি একাধিকবার তদন্তকারী সংস্থার সামনে হাজির হয়েছি। দিল্লিতে আমাকে 2বার তলব করা হয়েছিল, আমি 2বারই গিয়েছি। সব মিলিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে এ পর্যন্ত প্রায় 10 থেকে 12 বার হাজিরা দিয়েছি। কিন্তু আরও স্পষ্ট করে দেন যে ভবিষ্যতে যদি তদন্তের প্রয়োজনে তাকে ডাকা হয় তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আবারও আসবেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। তবে এই জিজ্ঞাসাবাদের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা চাপ রয়েছে কিনা তা নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি অভিষেক। কিছুটা কটাক্ষের সুরে তিনি বলেন, এর পেছনে কোনো রাজনৈতিক চাপ আছে কিনা সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। বিজেপিকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো। তদন্তের প্রসঙ্গ পেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রের শাসক দল তথা বিরোধী শিবিরের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানান। গত 1 মাস ধরে রাজ্যে বিরোধী শক্তিকে ভয় দেখানোর এক ধারাবাহিক চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। অভিষেকের দাবি, যারা মাথা নত করতে রাজি নয় তাদের চুপ করিয়ে দিয়ে পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করার চেষ্টা করা হচ্ছে। চক্রান্ত, ভাঙন, দল ভাঙানোর চেষ্টা, সাংসদ ও বিধায়কদের প্রভাবিত করার মাধ্যমে বিরোধী শক্তিকে দুর্বল করার যে চেষ্টা চলছে তা কোনোদিনও সফল হবে না। এখানেই শেষ নয়, সদ্য সমাপ্ত নির্বাচন এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ টেনেও সুর চড়ান তিনি অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে এফআইআর এর কথা বলে এবং প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে এবং বল প্রয়োগ করে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতন ঘটনাও ঘটেছে বলে দাবি করেন। তদন্ত প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যে মামলায় আমাকে তলব করা হয়েছে সেটির এফআইআর দায়ের হয়েছিল 4 বছর আগে, আর সিবিআই এর মামলার তদন্ত শুরু করেছিল 2022 সালের জুন মাসে। 2022 সালের জুলাই মাসে একাধিক গ্রেপ্তারি হয়েছিল, কিন্তু এতদিন পরেও মামলার কোনো নিষ্পত্তি হয়নি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, আমরা সবসময় চেয়েছি নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পূর্ণ হোক এবং যোগ্য মেধাবী প্রার্থীরা তাদের প্রাপ্য চাকরি পান। আমার বিশ্বাস, পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধার ভিত্তিতে হওয়া উচিত। সব মিলে ঈদের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বাইরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিলেন তাতে স্পষ্ট যে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক ময়দানেও তিনি একচুল জমি ছাড়তে নারাজ।
50 কেজি সোনা কিনেছেন সব্যসাচী দত্ত, মিলল নথি। স্ত্রী ইন্দ্রাণীকে খুঁজছে পুলিশ। সব্যসাচী দত্তকে আর এবার তৃণমূল নেতার বাড়িতে দফায় দফায় চলছে তল্লাশি। রাজারহাটে সব্যসাচীর দুখানা বিলাসবহুল ফ্ল্যাট, সেখানে তল্লাশি চালিয়ে ইতিমধ্যে 300 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, 50 কেজি সোনা কেনার নথি পাওয়া গিয়েছে সব্যসাচীর বাড়ি থেকে। সেই বিপুল পরিমাণ সোনা কোথায় আছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সব্যসাচী দত্তকে। এরপর শুরু হয় তল্লাশি। সূত্রের খবর, সব্যসাচী যে 50 কেজি সোনা কিনেছে সেই সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে প্যান কার্ড সহ। বর্তমান বাজার দর অনুযায়ী ওই পরিমাণ সোনার মূল্য 70 থেকে 75 কোটি টাকা। প্রশ্ন উঠছে, এত সম্পত্তি কোথা থেকে এলো বিধাননগর পুর নিগমের চেয়ারম্যানের কাছে? 50 কেজি সোনার নথি পাওয়া গেলেও উত্তর বিধাননগর থানার পুলিশের হাতে এসেছে মাত্র 300 গ্রাম সোনা। বাকি সোনা কোথায় রাখা হয়েছে তারই খোঁজ চলছে রাজারহাটে সব্যসাচীর দুটি ডুপ্লেক্সে। এছাড়া সব্যসাচীর স্ত্রী ইন্দ্রাণীকে খোঁজ করছে পুলিশ। এদিকে আদালতে তোলার সময় সব্যসাচীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যঙ্গের সুরে বলেন, তাল তাল সোনা পাওয়া গিয়েছে, সোনা হিরে সব পাওয়া গিয়েছে। অনন্যার অফিসে মিলল কন্ডোম, রেড চার্ট। বিতর্কিত টিএমসি কাউন্সিলর দেব আদ্রিতের সহ অভিনেত্রী রয়েছে অরূপ যোগ। টলিউডের গ্ল্যামার দুনিয়া এবং রাজনীতির অলিন্দ দুই জায়গাতেই সমান বিচরণ কলকাতা পুর নিগমের 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের। তবে সাম্প্রতিক এক নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন এখন চর্চার চরম বিতর্কের মুখে। এমনিতেই ভোট পরবর্তী সময়ে তৃণমূল ভেঙে খান খান। চাপে অনন্যার দল। অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা কলকাতা পুরসভার একটি অনুষ্ঠানে ছিলেন। এর মাঝে মুকুন্দপুরে তার ওয়ার্ড অফিস আছড়ে পড়ে বিক্ষুব্ধ সাধারণ মানুষের জনরোষ। আর সেই অফিস তল্লাশি করতেই সামনে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য। স্থানীয় বাসিন্দারা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মুকুন্দপুরের পার্টি অফিস ডাই করা প্রচুর পরিমাণে কন্ডোম এবং ম্যাসাজ মেশিন উদ্ধার করেছে বলে খবর। এমনকি অফিসের ভেতরে একটি সুসজ্জিত মেকআপ রুমের হদিশ মিলেছে। একটি ডায়েরি উদ্ধার হয়েছে যেখানে বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং স্থানীয় প্রমোটারদের নাম ও পাশে 10 থেকে 15 লক্ষ টাকার অঙ্কের উল্লেখ রয়েছে। রাজনীতির অলিন্দের পরিচয়তেও মুখ অনন্যা, কিন্তু টলিপাড়াতে অগাধ বিচরণ। পর্দার পুলিশ এবং এজেন্ট অনন্যার বর্ণময় অভিনয় কেরিয়ার। বাস্তব জীবনে তোলাবাজি এবং কন্ডোম বিতর্কে নাম জড়ালেও রূপলী পর্দায় কিন্তু অনন্যা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী এবং দাপুটে অভিনেত্রী। টলিউড সুপারস্টার দেব অভিনীত এবং অভিজিৎ সেন পরিচালিত ব্লকবাস্টার ছবি প্রধানের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অনন্যার। ছবিতে তিনি একজন নিষ্ঠাবান পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। উইন্ডোজ প্রোডাকশনের রক্তবীজ 2-তে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এখানে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের স্পেশাল এজেন্ট রিয়ার চরিত্রে অভিনয় করেছেন। অনন্যার প্রাচীন প্রবাদ দুলাল দেব পরিচালিত এই ডিটেকটিভ ছবিতেও একটি বিশেষ পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে তাকে। মিত্তির বাড়ি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক বড় পর্দার মতোই একজন পুলিশ অফিসারের জুতোয় পা গলিয়েছেন। জি বাংলায় নতুন মেগা ধারাবাহিক রুবেল দাস মোহনা মাইতির সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন তুই আমার হিরোতে। এই ধারাবাহিকের কেরিয়ারে প্রথমবার একটি পুরোদস্ত নেতিবাচক খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন অনন্যা। ব্যস্ত রাজনৈতিক কেরিয়ার সামলে অভিনয় চালিয়ে গিয়েছেন প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী। তার অফিসেই উদ্ধার হওয়া জিনিস নিয়ে কি সাফাই দেবে অনন্যা? তিনি যদিও বলেছেন, ওটা তো একটা অফিস, ওখানে অফিসিয়াল জিনিসপত্র ফাইলপত্র তো থাকবেই। আর সামনেই বর্ষাকাল এসে যাওয়ায় ওয়ার্ড অফিসে বন্যা বা ত্রাণের জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে। তাছাড়া কয়েকদিন আগে ঈদ উৎসব ছিল, তাই সেখানে কিছু জামা কাপড় রাখা রয়েছে। যদিও কন্ডোম বা মেকআপ রুমের উপস্থিতি নিয়ে তার স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। তৃণমূলের প্রতীকের দাবি জানিয়ে জুলাই মাসে আদালতে মামলা। বিক্ষুব্ধদের আসল পরিকল্পনা ফাঁস করলেন সুদীপ। অনামী দল এনসিপিআইতে যোগ দিলেও অদূর ভবিষ্যতে তৃণমূলের প্রতীকের দাবি জানিয়ে আদালতে যাবেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। এমনই দাবি করলেন এনসিপিআইতে যোগ দেওয়া উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রবীণ সাংসদের দাবি, জুলাই মাসে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করতে পারেন তৃণমূলের বিদ্রোহীরা। রবিবার সন্ধ্যায় গোটা দেশের রাজনৈতিক মহলকে অবাক করে দিয়ে এনসিপিআইয়ের মতন অনামী দলে যোগদানের দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেন তৃণমূলের বিক্ষুব্ধ 20 জন সাংসদ। আইনি জট এড়াতে
এড়াতে তৃণমূল থেকে লোকসভায় আলাদা ব্লক তৈরির পরিবর্তে নির্বাচন কমিশনে নথিভুক্ত দল এনসিপিআইকে বিক্ষুব্ধ সাংসদরা বেছে নেন বলে দাবি করা হচ্ছে। যদিও লোকসভার অন্যতম সিনিয়র এবং বিক্ষুব্ধদের মধ্যে অভিজ্ঞতম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এনসিপিআইতে যোগদান করার অর্থ এই নয় যে তারা তৃণমূলের জোড়াফুল প্রতীকের দখল নেওয়ার দাবি থেকে সরে এলেন, বরং সংসদের অধিবেশন শুরু হলে জুলাই মাসের 20 তারিখের পর তারা নিজেদের আসন তৃণমূল বলে দাবি করে আদালতে আবেদন করবেন বলে দাবি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আরও বলেছেন, এনসিপিআইতে আমাদের মিশে যেতে হলো কারণ 2/3 সাংসদদের নিয়ে আলাদা হতে চাইলে প্রথমে আমাদের কোনো নথিভুক্ত রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতেই হতো। 20 জুলাই যখন সংসদ খুলবে তখন তো তৃণমূলের বাকি 8 জন সাংসদরাও এসে নিজেদের তৃণমূলের প্রতিনিধি বলেই দাবি করবেন, সেই মতো তাদেরকেও আসন বন্টন করতে হবে। তখন আমরাও অধ্যক্ষকে বলবো যে আমরাও তৃণমূলের প্রতীকে ভোটে জিতে এসেছি। লোকসভায় আমাদের যিনি মুখ্য সচেতক হবেন তিনি বলবেন যে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ সাংসদ আমাদের সঙ্গে আছেন, অন্য কয়েকজন এসে নিজেদের তৃণমূল দাবি করতে পারে না, তখন আমরা বড় কোনো আইনজীবীকে ঠিক করে হাইকোর্টে যাব, দিল্লি থেকেও আইনজীবী নিয়ে যাওয়া হবে। আমরা নিশ্চিতভাবে তৃণমূলের প্রতীকের দাবি জানাবো, তবে আপাতত আমাদের একটা দলের ছাতার তলে আসতেই হতো, তাতে বেশ কিছু সুবিধা আছে। অধ্যক্ষ আমাদের দাবিকে স্বীকৃতি দিয়ে লোকসভায় আলাদা ঘর বরাদ্দ করেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যে দলে গিয়েছেন সে এনসিপিআই নির্বাচন কমিশনে নথিভুক্ত হলেও দলটি কমিশন স্বীকৃত নয়। জাতীয় বা আঞ্চলিক দল হিসেবে কমিশনের স্বীকৃতি পায়নি এনসিপিআই, তবে তার 5টি রাজনৈতিক দলের মতন এনসিপিআই এর নিজস্ব প্রতীক রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এনসিপিআইতে থেকে কিভাবে আবার অন্য দলের একটা প্রতীকের দাবি জানাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা? তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা একটা বিষয় স্পষ্ট, তৃণমূলের প্রতীক নিয়ে ওদের ভবিষ্যতে দীর্ঘমেয়াদী আইনি লড়াই শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। অভিষেকের সঙ্গে গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে, গ্রেপ্তার শিক্ষক নেতা মইদুল ইসলাম, চাঞ্চল্যকর অভিযোগ। গ্রেপ্তার তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম। দক্ষিণ 24 পরগনার হটুগঞ্জ এলাকা থেকে অভিষেক ঘনিষ্ঠ এই শিক্ষক নেতাকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। 2022 সালের 5ই সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনার বোলসিদ্ধি কালীনগর পঞ্চায়েতের তৎকালীন তৃণমূল উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যু হয়। নিজের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রাস্তার ধার থেকে উদ্ধার করা হয় তাকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে দাবি, ওই ব্যক্তির কাছ থেকে একটি সুসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে মৃত্যুর জন্য ওই পঞ্চায়েত প্রধান সহ মইদুল ইসলাম মোল্লার নাম জোর উল্লেখ করা ছিল। এরপর আত্মহত্যার প্ররোচনা জোগাড়ের অভিযোগ তোলে মৃতের পরিবার। পালাবদলের রাজ্যে নতুন করে খোলা হলেও প্রায় 4 বছর আগেকার এই ফাইল। পুলিশ সূত্রে খবর, সেই মামলায় নতুন করে মইদুল ইসলামকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে ডায়মন্ড হারবার থানা। সোমবার সিজিও কমপ্লেক্সে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। খবর পেয়ে সিজিও মুখী হয় ডায়মন্ড হারবার থানা। পুলিশের আসার খবর পেয়ে আগেভাগে বেপাত্তা হয়ে যান তৃণমূলের শিক্ষক সেলের নেতা। এরপর মঙ্গলবার সকালে হটুগঞ্জ থেকে পাকড়াও করা হয় তাকে। মইদুল ইসলাম বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসিয়েছে। যেহেতু অভিষেকদার সঙ্গে সোনারপুর সহ বিভিন্ন জায়গায় লড়াই করছি, কালুর সারা রাত তল্লাশি করেছে, আমি জেনে বুঝে এসেছি লড়াই জারি থাকবে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকব। এই মামলা এবার কোন দিকে গড়ায় সেটাই দেখার। সোমবার অভিষেক ঘনিষ্ঠ মইদুল তার সঙ্গে ছিলেন। এদিন সিজিও কমপ্লেক্সে অভিষেক ঢোকার পরও তিনি ছিলেন সেখানে, কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগে তিনি সেখান থেকে সরে যান। গ্রেপ্তারি এড়াতে ডায়মন্ড হারবার এলাকা ছাড়ার চেষ্টা করেন সে। পুলিশ সূত্রে দাবি, ডায়মন্ড হারবারের নেত্রা স্টেশনে ট্রেনে করে পালানোর চেষ্টা করছিলেন, তার আগেই তাকে ধরে ফেলা হয়েছে। মঙ্গলবার আদালতে নিয়ে আসার পথে ধৃত মইদুল ইসলামকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, ওঠে চোর চোর স্লোগান। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হতে পারে, তাকে হেফাজতে চাইবে পুলিশ। রাজ্য সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক। আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে নবান্নের কড়া নির্দেশ। 21শে জুন অনুষ্ঠিত হবে যোগ দিবস। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ থেকে সেই অনুষ্ঠানের প্রচার শুরু করেছেন। মেগা অনুষ্ঠানে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানের ঘোষণার পর রাজ্যের সব সরকারি কর্মীদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে নির্দেশ দিল নবান্ন। কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে এবারের আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠান। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্য স্তরের কর্মসূচিতে
সরকারি কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব দপ্তরকে বিশেষ নির্দেশ মুখ্য সচিব মনোজ আগরওয়ালের। কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি সরকারি দপ্তরকে নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানোর নির্দেশ। নবান্নের নির্দেশিকায় স্পষ্ট, শুধু দপ্তর নয়, রাজ্য সরকার অধীনস্থ সংস্থা, স্বশাসিত প্রতিষ্ঠান, পর্ষদ এবং নিগমগুলোকে কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাজ্য স্তরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির কথা উল্লেখ করে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ। প্রতিটি দপ্তরকে অন্তত 15 জন প্রতিনিধি পাঠাতে হবে এবং একজন নোডাল অফিসারের নাম, পদ, মোবাইল নম্বর, ইমেল স্বাস্থ্য দপ্তরে জমা দিতে হবে। সকাল 6:30 থেকে 7:45 পর্যন্ত রেড রোড মিলন মেলা অফিস বা বাসস্থানের যোগাভ্যাসের অংশ নেওয়ার নির্দেশ। যোগ সঙ্গম পোর্টালে সব সরকারি দপ্তরের নথিভুক্তকরণ বাধ্যতামূলক। বর্ষার পরিস্থিতির কথা মাথায় রেখে ব্রিগেডের বদলে রেড রোডকে বাছা হয়েছে বলে সোমবার সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্রী প্রতাপ রাও যাদব। মন্ত্রী অবশ্য জানিয়েছেন, ভিড় বেশি হলে তা সামলাতে বিকল্প ব্যবস্থা রাখা হবে ময়দানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেড রোডে মূল অনুষ্ঠান চলাকালীন গঙ্গায় 5 নৌকার উপর যোগা করবেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক যোগা দিবসের কথা মাথায় রেখে কলকাতা সহ বাংলার বিভিন্ন জায়গায় 19 জুন থেকে আয়োজিত হবে একাধিক অনুষ্ঠান। 19 জুন পশ্চিমবঙ্গ এবং কলকাতায় পালন হবে দৌড় সে ধ্যান। 2 কিমির দৌড়ের পর ধ্যানের সেশন করা হবে সেখানে। 20 জুন কলকাতায় হবে কার্নিভাল। ড্রোন শোতে ফুটিয়ে তোলা হবে যোগা ডের মাহাত্ম্য। গঙ্গায় অনুষ্ঠিত হবে ফ্লোটিং লাইট শো। বিভিন্ন জায়গায় স্টেজ তৈরি করে দেখানো হবে যোগা ডে নিয়ে 18 মে কলকাতায় সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন সকালে কলকাতার একাধিক পার্কে বিশেষ যোগাভ্যাসের আয়োজন করা হচ্ছে। সেই দিন শহরের ঐতিহাসিক রেড রোডে একটি বৃহৎ অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে কলকাতা পুরসভার উদ্যোগে বিভিন্ন পার্কে যোগ চর্চার উপযুক্ত কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তুতি চলছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, যেসব পার্কে প্রতিদিন সকালে প্রচুর মানুষের সমাগম হয় সেখানে বিশেষ ব্যবস্থার মাধ্যমে যোগাভ্যাসের আয়োজন করা হবে। অংশগ্রহণকারীদের জন্য খোলা জায়গা, বসার ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরিকাঠামো রাখা হবে, যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে যোগ চর্চায় অংশ নিতে পারেন। দোকানের অনুমতি দিতে 80 লক্ষ টাকা চেয়েছিলেন স্বরূপ। সুরুচির সঙ্গে দেখাও করতে বলেন, থানায় অভিযোগ দায়ের করল মহিলা জানিয়েছেন, 2025 সালের ফেব্রুয়ারিতে তিনি নিউ আলিপুরের রাস্তায় একটা দোকান করার কথা ভেবেছিলেন। সেজন্য প্রথমে তিনি কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুইয়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন আরও এক মহিলা। স্বরূপ বিশ্বাসের নামে থানায় অভিযোগ করলেন আরও এক মহিলা। তার অভিযোগ, নিউ আলিপুর রাস্তায় দোকান করার ছাড়পত্র দিতে 80 লক্ষ টাকা দাবি করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ। তাকে সুরুচি ক্লাবে একা দেখা করতে বলেছিলেন। দোকান করার আবেদন জানিয়ে তিনি প্রথম দ্বারস্থ হয়েছিলেন স্বরূপের স্ত্রী তথা কাউন্সিলর জুই বিশ্বাসের কাছে। তিনি তাকে স্বরূপের কাছে যেতে বলেছিলেন বলে অভিযোগ। গত রবিবার রিজেন্ট পার্ক থানায় জেলবন্দি স্বরূপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। তিনি জানিয়েছেন, 2025 সালে ফেব্রুয়ারিতে তিনি নিউ আলিপুরের রাস্তায় একটা দোকান করার কথা ভেবেছিলেন। সেজন্য তিনি কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুইয়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। জুই তাকে জানিয়েছিল এই ধরনের অনুমতি দেওয়ার এখতিয়ার তার নেই। তিনি ওই মহিলাকে স্বরূপের কাছে যেতে বলেন। তারপর ওই মহিলা স্বরূপের দ্বারস্থ হন। মহিলার অভিযোগ, সেই সময় স্বরূপ দোকানের অনুমতি দিতে তার কাছ থেকে 80 লক্ষ টাকা দাবি করেছিলেন। পরে তাকে সুরুচির সঙ্গে একা দেখা করতে বলেন। মহিলার অভিযোগ, ব্যক্তিগত অনুগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন স্বরূপ। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ধারায় মামলা রুজু হয়েছে। গত 4 জুন স্বরূপকে গ্রেপ্তার করে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওর কর্মীদের কাছ থেকে টাকা তুলতেন তিনি। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলা স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশন সদস্য। বছর দুয়েক ওই মহিলা কোনো কাজ পাননি বলে অভিযোগ। কাজ চাইতে গেলে তার কাছ থেকে টাকা দাবি করা হয়, এমনকি তাকে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ। মহিলার দাবি, তার এক সহকর্মী স্বরূপকে 45,000 টাকা দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে নিউ আলিপুর থানা। এরপর ফের নতুন অভিযোগ দায়ের হলো স্বরূপের বিরুদ্ধে।
পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বর্ষা রানী, অথচ বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গে। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হলেও মিলছে না গরমের হাত থেকে রেহাই। যদিও উত্তরবঙ্গের চিত্রটা একেবারেই অন্যরকম। এদিকে দক্ষিণবঙ্গের মানুষ চাতক পাখির মতন অপেক্ষা করছে কবে মিলবে স্বস্তির বৃষ্টির দেখা। এই অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী শহর কলকাতার চিত্রটা কেমন, কি বলছে আবহাওয়া দপ্তর, কবে ভিজবে দক্ষিণবঙ্গের মাটি, বিস্তারিত ভিডিওতে। গরম যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরমের দাপট। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হলেও সেভাবে মিলছে না সত্যি, বরং অস্বস্তিকর পরিস্থিতি বেড়ে যাচ্ছে আরও। চাতক পাখির মতন সামান্য বৃষ্টির আশায় অপেক্ষায় রাজ্যবাসী। কবে মিলবে এই গরমের হাত থেকে স্বস্তি? বর্ষা ঢুকলেও স্বস্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী, কারণ বৃষ্টির দেখা নেই কোথাও। বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা বৃষ্টি যদিও বা কোথাও হয়ে থাকে, কিন্তু বর্ষার সেই চেনারূপ উধাও। বরং বৃষ্টির বদলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় মিলছে শুধুই ঘরমাক্ত অস্বস্তি। এই পরিস্থিতিতে আশা দেখাতে পারছে না আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমে স্বাভাবিকের তুলনায় 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে 28.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে আজও। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। গত শুক্রবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে মৌসুমী বায়ু প্রবেশ করলেও তা এখনও খুব একটা সক্রিয় নয়। এই দুর্বল মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত হচ্ছে না দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ঘাম বেশি হবে, বাড়বে অস্বস্তি। পাশাপাশি তাপমাত্রার রিয়েল ফিল অনেকটাই বেশি থাকবে। বিকেলের দিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদী এবং হুগলির কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু উত্তরবঙ্গে একেবারে উল্টো চিত্র। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত গোটা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু এলাকায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। গোটা সপ্তাহ জুড়ে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকার কিছু অংশে ধস নামার আশঙ্কা রয়েছে। ডুয়ার্স অঞ্চলের একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে। তরাই ও ডুয়ার্সের নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।